দারিদ্রতা শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু প্রকৃত অর্থে দারিদ্র মানুষের সংকীর্ণ মনের বহিঃপ্রকাশ ঘটায়। আর অনেক ক্ষেত্রেই অসহায় নারীকে সেই দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে বেষ্টন করে থাকে। বোধ করি আমাদের এই কুৎসিত কুরুচি সম্পন্ন সমাজেরই পরিচয় দিয়েছে আজকের এই গল্প। আজকের গল্পের নাম কঙ্কন। গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কন। সব শুনিয়া অঞ্জলি রীতিমতো বিরক্ত হইয়া ওঠে। সুধীরের কি কাণ্ডজ্ঞান নাই! বিরক্তি গোপনের চেষ্টা না করিয়াই বলে, তুমি অমনি মত দিয়ে এলে, এর কোনো মানে হয়? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? সুধীর সরলতার ভান করে, বাহ, নেমন্তন্ন করেছে, যাবে, এর আর মতামতের কি আছে? তোমার তাহলে ধারণা আমি যাব সেখানে? এবার যে চাপা হাসিটি ফুটিয়া ওঠে সুধীরের মুখে, সেটাকে আর সরলতা বলিয়া ভুল করা চলে না। বলে, যাবে না কি বলো? আদর করে নেমন্তন্ন করেছেন, গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন। বড় মানুষের বাড়ির ক্রিয়াকাণ্ড দেখবে, এ তো ভাগ্যের কথা। স্বামীর ঈর্ষাকুটিল মুখপানে চাহিয়া অঞ্জলি গম্ভীর হইয়া বলে, ভাগ্যের হিসেব নিকেশ করতে চাই না আমি তোমার সঙ্গে। মোট কথা, আমি যাব না। সুধীর নিশ্চিন্ত ভঙ্গিতে মাথা নাড়ে। পাগল হয়েছ? তাই কখনো হয়? যেতে তো হবেই। বড় সাহেব হুকুম করলেই ছুটে যেতে হয়, আর এ তো নেমন্তন্ন। অঞ্জলি তীক্ষ্ণ কণ্ঠে বলে, হুকুম তামিল করতে ছুটে যাক তারা, যারা অফিসের চাকর। আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো সব কিছু গো। নইলে অফিসের এত রুই কাতলা থাকতে সুধীর মুখুজ্জের মতো চুনোপুটি স্ত্রীকে ছেলের পৈতে ঘটা করে নেমন্তন্ন করা কেন? এই তো, এই দেখো না, নামটা অবশ্য আমারই, কিন্তু আসল উদ্দেশ্যটা তো তুমি। কার কি আসল উদ্দেশ্য, তার জন্য তো আমি দায়ী নই। বলিয়া কাঁধের উপর জড়ো করা ভিজে কাপড়গুলি মেলিতে উঠোনের ওদিক পানে চলিয়া যায় অঞ্জলি। সুধীর খোলা দালানে পায়চারি করতে থাকে। না, অঞ্জলির আপত্তি কোনো কাজের নয়। চাটুজ্জে সাহেব হইলেন তাদের অফিসের হর্তাকর্তা বিধাতা। তাহার নিমন্ত্রণ অবহেলা করা কি সহজ কথা? অবশ্য অঞ্জলির ওপর একটি অহেতুক বিরাগ ও বড় সাহেবের ওপর বিদ্বেষের মনটা নিতান্তই তেতো হইয়া আছে। তবু 5 জনের কাছে, অফিসের আর সকলের কাছে মুখটা তো কম বড় হলো না। সাহেব যখন অকস্মাৎ খাস কামরায় ডাকিয়া উঠিলেন, তখন সে কি ভয়! বুকের ওপর ধুকপুকুনি আর ঘোচে না। অবশ্য পরের ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। ঘুরিয়ে আসার পর সহকর্মীদের প্রশ্নের উত্তরে নিতান্ত অবহেলার ভঙ্গিতেই নিমন্ত্রণের খবরটা জানানোর মধ্যে কি অপরিসীম গৌরব! শুধুই কি দুঃসম্পর্কের আত্মীয়ের মতো দায়সারা নিমন্ত্রণ। 26 মাইল পাড়ু দিয়ে চাটুজ্জি নিজে যাবেন গাড়ি লইয়া সুধীরের স্ত্রীকে আনিতে। একজনের অবিশ্বাসের দৃষ্টি লক্ষ্য করিয়া সুধীর আরও অগ্রাহ্যের সুরে বলে, এতে আর অবাক হওয়ার কি আছে? বলেই তো দিলেন আমায়, ভালোই হলো। এই উপলক্ষে বাইরের দিকে একটা লম্বা ট্রিপ দেওয়া হবে। এই শহরের গণ্ডি ছেড়ে সহজে তো আর বের হওয়া যায় না। বড় মানুষ আত্মীয়, ইচ্ছে করেই তেমন গা করি না, পরিচয়ও দিই না। নইলে এই অফিসে এই মায়নায় পড়ে আছি জানলে এতদিনে। রান্নাঘরের দোরে একখানা পিঁড়ি টানিয়া চাপিয়া বসে সুধীর। অঞ্জলি রান্না করিছে যে কাঠের উনুনে জ্বালিয়া। অঞ্জলির মুখপানে চাহিয়া সুধীর একটু ইতস্তত করে, ঠিক যেভাবে ভাবিয়াছিল বলিবে সেটা মনে পড়ে না। রান্না হলো না কি? অঞ্জলি মুখ তুলিয়া চায়, জানে এটা গৌরচন্দ্রিকা মাত্র। বলছিলাম, তোমার ওই হাঁড়িকড়িগুলো যদি একটু চিনিয়ে দিয়ে যাও। 2 দিন তো আমাকেই সব চালাইতে হবে। কেন বকছো পাগলের মতো? যা অসম্ভব নয় তা নিয়ে বেশি কথা কওয়া পছন্দ করি না আমি। বাইরে হাওয়ার দৌড়ে গিয়ে বসো, রান্না শেষ হলে ডাকবো। অর্থাৎ একরকম তাড়াইয়াই দেওয়া। অন্য সময় হলে সুধীরও উল্টো দেখে নিত,
আজ রাগের বশে পরিস্থিতি আয়ত্তের বাইরে যাইতে দিলে চলিবে না বুঝিয়া হাসিয়া বলে, আত্মীয় স্বজনের বাড়ির কাজকর্মে মানুষ যায় না। আত্মীয় আর স্বজন কোন পর্যায়ে ফেলতে চাও তোমার ওই অফিসের ওপরওয়ালাকে? আহা, বুঝছো না, নেমন্তন্ন যখন করেছে, আগ্রহ করে নিতেও আসবেন বলেছেন, অত বড় মান্যিগণ্যি লোককে ফিরিয়ে দেওয়া কি উচিত হবে? কাল বেলা 4টের সময় আসবেন বলে দিয়েছেন। কাল অফিসে গিয়ে তুমি নিষেধ করে দিও, বলো অসুখ করেছে। কাল তো ছুটি। এ আশ্চর্য, কি জেদ তোমার! সুধীর বিরস মুখে উঠিয়া দাঁড়ায়। অঞ্জলিও উঠিয়া দাঁড়ায়। রান্নাঘরের বাইরে সামনে যে উঠোনে সাদা টগর ফুলের গাছটি চাঁদের আলোয় চাদর গায়ে জড়াইয়া স্থির হইয়া দাঁড়াইয়াছে, তাহার পানে মিনিটখানেক স্থির দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া মৃদু হাসির সঙ্গে বলে, আশ্চর্য না? যাওয়াটা তুমি তাহলে সঙ্গতই মনে করো। এই বেশভূষায়, এই শাখের শাখা জোড়া মাত্র সার করে বড়লোকের বাড়ি গেলে তোমার প্রেস্টিজে বাঁধবে না? বাঁধবে না এমন কথা অবশ্য সুধীর স্পষ্ট করিয়া জানাইতে পারে না, কিন্তু অঞ্জলি চাটুর্য সাহেবের বাড়ি দুদিন সমাদর লাভ করিয়া আসিলে অফিসে যে তার প্রেস্টিজটি বাড়িবে সেটাও তো ভাবা দরকার। চাই কি, সাহেবের নজরে পড়িয়া গিয়া পদোন্নতি হইতে পারে, অন্তত হওয়া অস্পষ্ট নয়। তাই উড়িয়া দিবার ভঙ্গিতে বলে, সে অন্য কোথাও হলে একটা কথা ছিল, হনে মনিব বাড়ির মান অপমান। 80 টাকার কেরানির বউয়ের গায়ে ওই সোনা গয়না ঢাকায় বেনারসি দেখা আশা করাই ভুল। কারবারে লাখ লাখ টাকা লাভ হচ্ছে। কর্তার নিজের তো বাবা 1/10 বৃহস্পতি। আমাদের ভাগ্যে যে ঘাস জল, সেই ঘাস জল। স্ত্রী পুত্রকে সাজাবার ভাগ্য কি আমাদের রেখেছেন? মনিব আমার নয়, তোমার। থাক, বেশ, যাব। ঈশ্বরের কৃপায় পুত্র নেই এই বাঁচোয়া। বলিয়া অঞ্জলি পুনর্বার উনুন পানে বসিয়া আরন্ধন কার্যে মন দেন। সুধীর আর কোনো সুবিধে না পাইয়া বাহিরে আসিয়া বসে। অঞ্জলি সম্মতি দিল বটে, কিন্তু যেন সুধীরের উপর আক্রোশ করিয়া। কিন্তু কেন? সুধীরের ধারণা ছিল অন্য রকম। আশা করিয়াছিল চাটুর্য সাহেব বা পাতানো মেজদার এমন সাধুর আমন্ত্রণে খুশি হইয়াই উঠবে অঞ্জলি। তখন বরং সুধীরেরই সুবিধে হইত পুরনো সন্দেহ ঝালাই তুলিয়া ব্যঙ্গ বিদ্রুপে গায়ের ঝাল মিটাইতে। কিন্তু এটা কেমন হলো? এই ভাগ্যবান লোকটির উদ্দেশ্যে অঞ্জলির মনে যে সঞ্চিত আছে অপরিসীম শ্রদ্ধার প্রীতি, সে কি সুধীরের কাছে ধরা পড়িতে বাকি আছে নাকি? তবে অঞ্জলি এমন ধরনের কথা কেন বলিল? ম্যানেজার বদল হইয়া অফিসে যেদিন নতুন ম্যানেজার রূপে এম.এন. চ্যাটার্জির আবির্ভাবের সংবাদ শুনিয়াছিল, শুধু সেদিন কেমন বিমনা দেখিয়াছিল অঞ্জলিকে। মাথার দিব্য দিয়া নিষেধ করিয়াছিল সুধীরকে যে আত্মীয়তার খবরটুকু যেন পাঁচকান না করে। অঞ্জলি গম্ভীর প্রকৃতির মেয়ে, কলহ করিতে তার প্রবৃত্তিতে বাধে। খোঁটা দিয়ে স্বামীর অক্ষমতা প্রমাণ করিতে লজ্জা পায়। ঝোঁকের মাথায় একবার মাত্র একটি কথা বলিয়া একেবারে নীরব হইয়া গিয়াছে। পরদিন বেলা 4টে বাজিয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুধীর আন্দাজি করিতে পারে না অঞ্জলি শেষ পর্যন্ত কি স্থির করিল। কিন্তু একসময় 4টে বাজে। প্রতীক্ষিত শব্দ ধ্বনিত হইয়া ওঠে সদর দরজার বাহিরে। অগত্যা তদব্যস্ত হইয়া ছুটিয়া আসা ছাড়া সুধীরের আর কী বা করার? হোক সম্বন্ধীয়, উপরালা বড় সাংঘাতিক বস্তু। কিন্তু এই সময় একটি লোক থাকিতে নাই পথে। সুধীরের দরজায় যখন বিরাট বাবু বুইখানা দাঁড়াইল, পাড়ার পরিচিত ভদ্রলোকেরা সকলেই কোথায় চলিয়া গেল। আসুন আসুন, এই আমার বাড়িতে আপনার পায়ের ধুলো। কই গো, তোমার মেজদা এসেছেন যে, চলুন চলুন বাড়ির মধ্যে। কি মুশকিল, আছো কোথায়? তোমার মেজদা এসেছে বললাম যে। অঞ্জলিকে হাজির করিতে পারলেই যেন মস্ত দায় হইতে রেহাই পায় সুধীর। মনীষ সহাস্যে বলে, থাক থাক,
অত ব্যস্ত হবার কি আছে? বসছি এখানে। সে তৈরি হয়ে আছে তো, এই এখনই বেরোতে হবে কিন্তু। না, হুঁ। কি একটা উত্তর দিয়া সরিয়া পড়ে সুধীর। অঞ্জলি আসিয়া প্রণাম করিল। হ্যাঁ, প্রস্তুত হইয়াই আসিয়াছে। সাদা সিদে ফর্সা শাড়ি, ব্লাউজ পরা, নিখুঁত সুন্দর মুখে সামান্য একটু প্রসাধনের ছাপ। তেমন কিছুই নয়, হয়তো চুলটা একটু বিশেষ যত্ন লইয়া বাঁধা, হয়তো ললাটের সিঁদুরের তিলকটা একটু বিশেষ উজ্জ্বল, শুধুই এই। ভালো আছে তো মেজদা? মাসিমা ভালো আছেন? বৌদি, ছেলেমেয়েরা? আরে ভালো না থাকলে আর বাড়িতে এইসব হাঙ্গামা বাঁধাই। সব ঠিক আছে, কিন্তু তোকে তো মোটে ভালো দেখছি না রে। এ বেজায় রোগা হয়ে গেছিস। কই, বেশ তো আমি। কিন্তু তোমার ছেলেটি কবছর হলো মেজদা? পৈতেধারী পণ্ডিত হওয়ার উপযুক্ত হয়ে গেছে বুঝি? তা হলো বই কি, বছর নয়। বামুনের ছেলে, সুতো গাছাটা যথাসময় গলায় ঝুলিয়ে দেওয়াই ভালো। কি বলেন সুধীরবাবু? দে তো হাসি ছাড়া সুধীরের কাছ হইতে আর কোনো উত্তর আসে না। তাহলে অঞ্জু, তুই ঠিক হয়ে নে। এখন আরম্ভ করলে তবে যদি গোটা 5-6 সময় বেরোনো যায়। তোদের মেয়েদের সাজের ব্যাপার তো, বাবা, ঘন্টা দুয়েকের কমে কি হবে? বলিয়া মনীষ আরেক দফা হাসিয়া ওঠে। সুধীরকে অবাক করিয়া দিয়া অঞ্জলিও হাসিয়া ওঠে। কি যে বলো মেজদা, বুড়ো বয়সে আবার সাজবো কি? এই তো বেশ আছি, চলো। মনীষ অন্যমনস্ক হইতে পারে, কিন্তু নির্বোধ নয়। অঞ্জলির আপাদমস্ত একবার দেখিয়া লইয়া ব্যাপারটি বুঝিয়া লয়। বাড়িখানি নিতান্তই শ্রীহীন নয়। পল্লীগ্রামের সবুজ দাক্ষিণ্যে বাড়ির উঠোনে দাঁড়াইয়া চট করিয়া দারিদ্রতা ধরা পড়ে না। কিন্তু অঞ্জলি এত নিরাভরণ কেন? মুহূর্ত মাত্র, পরক্ষণেই সহজ প্রসন্নতার সুরে বলিয়া ওঠে, তাহলে আর বিলম্ব নেই, অবিলম্বে যাত্রা করা যাবে। বাচ্চা গেল বাবা, আমার তো মেয়েদের এই সাজগোজের ব্যাপার দেখলেই হৃদকম্প ওঠে। আচ্ছা সুধীরবাবু, নমস্কার। কাল যাচ্ছেন তো? হ্যাঁ, ওই অফিস ফেরতই সোজা চলে যাবেন। হোল স্টাফ যাচ্ছে। অসুবিধে কিছুই নেই, সকাল সকাল ছেড়ে দেব, 8টার ট্রেন পেয়ে যাবেন। অঞ্জুকে কিন্তু 2-3 দিন ছাড়ছি না, বুঝলেন? এই মঙ্গলবার আবার পিসিমার কি ব্রত উদযাপনের ব্যাপার আছে, আসার সময় বিশেষ করে বলে দিলেন আমায়। পিসিমা অর্থে অঞ্জুরি মামি, স্বামী পুত্র হারাইয়া ভ্রাতুষ্পুত্রের সংসারে আশ্রয় লইয়াছে। বিলক্ষণ বিলক্ষণ, ওর আর কি, থাকবে থাকবে। সুধীর বিনয়ে ভাঙিয়া পড়ে একেবারে। গাড়ি চলিতে থাকে, উদ্দাম বেগে নয়, ধীরে ধীরে। বাঁকা চোরা সংকীর্ণ ধূলিধূসর পথ, মাঝে মাঝে এক একটি বড় গাছের গুড়ি নিজেকে বিস্তৃত করিয়া পথটিকে আরও সংকীর্ণ করিয়া তুলিয়াছে। সাবধানে যাইতে হয়। দুপাশে বাংলার পল্লীর সামান্য সাধারণ দৃশ্য। গাছপালার ফাঁকে ফাঁকে ভাঙা চোরা পলস্তারা খসা এক একখানা বাড়ি। ভিতরে মানুষ বাস করে, আবার কোথাও বা পোড়া বাড়ি। অঞ্জলি এখানেই বাস করে। মনীষের কত ঐশ্বর্য, কত প্রাচুর্য, অথচ অঞ্জলি এত রিক্ত। অঞ্জলিকে নিমন্ত্রণ করিয়া মনীষ কি বেশি ভুল করিয়া ফেলিল? বেচারা কি পদে পদে কুণ্ঠিত হবে না মনীষের বাড়িতে? হঠাৎ বড় মানুষের ধন গৌরস্ফীত আড়ম্বরবহুল সংসারে উপযুক্ত শ্রদ্ধা সম্মান পাইবে তো অঞ্জলি? এই অকারণ খেয়ালটা মনীষের না হইলেই হয়তো ভালো ছিল। কি লাভ, কতটুকুই সঞ্চয়! বাড়ি পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত চৌকট ডিঙানোর সঙ্গে সঙ্গেই তো হারিয়ে যাবে ও অন্তঃপুরের বিরাট নারী বাহিনীর মাঝখানে। এই উপলক্ষে কম লোক তো জড়ো হয় নাই। তিনকালে বাকু কেহ নাই। হয়তো অঞ্জলিকে এ সময় না নিলেই ভালো ছিল। এখন আর ভাবিয়া লাভ নাই। কিন্তু উপলক্ষ উপস্থিত না হইলেই বা মনীষের দাবি মানিত কে? 1 যুগ ধরিয়া মনীষ অঞ্জলির ভাবনায় ভাবিয়াছে এমন নয়। তবু অফিসে হঠাৎ সুধীরের পরিচয় পাওয়ায় মনটা কেমন যেন হায় হায় করিয়া উঠিয়েছিল।
উপলক্ষ যখন পাওয়া গেল হাতের কাছে, একবার দেখিতে কি দোষ আছে। তার নিজের দুই বোনও তো আসছে শ্বশুরঘর হইতে। ছেলেবেলায় অঞ্জলির সঙ্গে কত ভাব ছিল নীলালীলার, সেই সুবাদেই না কখনো একসময় মনীষ সার্বজনীন মেজদা হইয়া উঠিয়াছিল। ছেলেবেলার কথা থাক, বর্তমানে অঞ্জলির মুখ দেখিয়া এত মায়া লাগে, কথা আর হয় না। শুরু করাটাই কঠিন। অঞ্জলিও যেন বোবা হইয়া গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়া নামিবার কাছাকাছি সময় হঠাৎ নীরবতা ভঙ্গ করে অঞ্জলি। একটু হাসিয়া বলে, যাচ্ছি তো, ভয় করছে কিন্তু। ভয়? মনীষের চমকটা সুস্পষ্ট। ভয় কী রে? কি জানি বাপু, ভীষণ নাকি বড়লোক হয়েছ তুমি আজকাল। তাই? তা আমি তো বড়লোক হয়েছি, খুব ভয় লাগছে দেখে। উফ, তা কেন? বড়লোকদের বাড়ির বড় বিপজ্জনক ঠাই। এই দেখো কি পাগলামি! নীলালীলা হাঁ করে আছে। কত খুশি হবে বলতো তোকে দেখে? তোর বৌদিও তো তোকে দেখেনি। এটা অবশ্য মনীষের বানানো কথা। বৌদি দেখে নাই এ কথা ঠিকই, কিন্তু দেখিবার জন্য যে উদ্গ্রীব হইয়া বসিয়া আছে, এমন বদনাম তাহার নামে দেওয়া যায় না। আমার কি হয়েছে জানো মেজদা? এক পাশেই পড়ে থাকি। সমাজ সংসারের সঙ্গে সম্বন্ধ নেই বললেই হয়। বেজায় কুনো হয়ে গেছি। আর ছেলেবেলায় কি ওস্তাদি ছিলি, মনে আছে তোমার? অঞ্জলি এবার সত্যিকারের হাসিয়া ওঠে। মনে? তা একটু আধটু আছে বই কি। ওই যদিও তোরা আমার ওই স্মৃতিশক্তি ব্যাখ্যা করে ছড়া তৈরি করতিস তখন। করতিস না, কি যেন সেটা? ও, সেই যেটা সমীর আর আমি করেছিলাম। কাশী থেকে আসি এক মহাপণ্ডিত বলিতে গিয়া থামিয়া যায়। ম্লান মুখে বলে, কোথায় চলে গেল সমীর? ছোট মামি সেই থেকে তোমার কাছেই আছে তাহলে? হ্যাঁ, একরকম তাই। মাঝে মাঝে কমলার বাড়ি যায়। কমলা আবার তোমার পছন্দ করে না ওই মার জামাই বাড়ি গিয়ে থাকা। 2-4 দিনই থেকে চলে আসে। অনেক দিন পর দেখা হবে সকলের সঙ্গে। কিন্তু না আসিলেই যে ভালো হইতো, সে কথা মনীষের চাইতে অনেক বেশি টের পাইছে না অঞ্জলি। কেবলমাত্র সুধীরের ওপর বিরক্তির বশে এতটা না করলেই হয়তো হইতো। দারিদ্র্যের লজ্জা কি প্রখর, ঐশ্বর্যের অহংকার কি নগ্ন। অবশ্য আতিথেয়তাতে ত্রুটি হয়েছে এমন বলা চলে না। আসিবার মাত্র একটি ঝি স্নানের জল দেখাইয়া গেল। সাবান তোয়ালে লাগিবে কিনা প্রশ্নও করিল। মুখ ধোয়ার পর জল চা খাবার আসিয়া হাজির। বাড়ির গৃহিণী আসিয়া মিষ্ট হাসে কুশলবাদে কর্ত্রীর কর্তব্যে 16 আনা পূরণ করিয়া দিয়া গেছে। নীলা অন্ধকার ঘরে ছেলে ঘুম পাড়াইতেছে। সে ঘরে প্রবেশ কাহারও নিষেধ। লীলা আসিয়া অনেক গল্প করিয়াছে। অঞ্জলির চেহারা এমন ডাইনে খাওয়া কেন? সেই ছিঁড়িছাত কোথায় গেল? একটিও ছেলেপুলে না হওয়ার কারণ কি? সুধীরের মেজদার অফিসে কীরকম চাকরি করে? কত টাকার গ্রেড? ইত্যাদি ইত্যাদি বহুবিধ বিষয় সংগ্রহ করিয়া সে এইমাত্র বামুন ঠাকুরের যেখানে মিষ্টির বিয়ান বসাইয়াছে সেখানে গেল তদারক করতে। চাহিয়া চাহিয়া অঞ্জলির ভারী হাসি পায়। বাবা, এত মোটাও হতে পারে মানুষ? কগজ কাপড় লাগে ওর একটি ব্লাউজে। ছোট মাসি বিস্তর হা হুতাশ কান্নাকাটি করিলেন। স্বামী শোক, পুত্র শোক বহু পুরাতন হইলেও অঞ্জলির সঙ্গে নূতন দেখা হওয়ার অজুহাতে আরেকবার জাগাইয়া তুলিলেন। তাছাড়া দিন বুঝিয়া এই সময় কমলা বসিয়াই রইল আতুর ঘরে। এত বড় একটা কাজে আসিতে পারিল না, সেটাও কি কম বড় শোক? চুপি চুপি ভাই বউয়েরও নিন্দা করিল প্রাণ খুলিয়া। পাজিতে আরও দিন ছিল। কমলা তখন কারাগার হইতে মুক্ত হইত। বউ গ্রাহ্যই করিলে না। ওর বাপের বাড়ির লোকগুলি আসিলেই ব্যাস, মাছিটি পর্যন্ত বাদ পড়ে নাই। ব্যাস,
অঞ্জলি সম্বন্ধে আর কাহারও কোনো কর্তব্য নাই, কিন্তু কৌতূহল আছে সঠিক। আড়ালে আবডালে চাপা হাসি, ইশারা, ইঙ্গিত, ফিসফাস, গুজগাজ অঞ্জলির তীক্ষ্ণ অনুভূতির কাছে চাপা থাকে না। নীলার ছেলে বোধহয় এতক্ষণে ঘুমাইল, এখনো চাক্ষুষ হইতে বাকি আছে, কিন্তু মন্তব্যটা শোনা যায় স্পষ্ট, মরণ আর কি, লজ্জাও নেই ছাই। আমাকে তো বাবা কেটে টুকরো টুকরো করলে অমন হাড়ের হালি করে এমন লোক সমাজে আসতাম না। চেহারা হয়েছে দেখেছিস? এটা লীলার গলা, গলা দুটো যেন চড়িয়ে ভেঙেছে। কথায় বলে মাংসই লক্ষ্মীর ছিঁড়ি, মা লক্ষ্মীর হাওয়া লাগলেই নাকি গায়ে মাস গজায়। শুধু দুগাছা শাখের শাখা। জামাইবাবুর এই কুটুম্বটি কোন গোকুলে ছিলে গা? হ্যাঁ গা দিদিমণি, তোমার দুখানা কাপড় দিও না পরতে। ও 5 জনের সামনে এমন পোশাকে বেরোলে লোকে যে গায়ে ধুলো দেবে। মেজ বউয়ের বাপের বাড়ি ঝি হাসিয়া গড়াইয়া পড়ে কথার সঙ্গে সঙ্গে। আমার দায়, সাধ করে নেমন্তন্ন করতে যাইনি, ঘটা করে আনতেও যাইনি। ভাব ভালোবাসা যখন ছিল ছিল, এখন যখন অফিসের ছোট কেরানির বউ, তখন তুমি অফিসের মাথা, তোমার আবার গিয়ে আনার কি দরকার? ছিল বলে তো উড়িয়ে দিচ্ছ। বলি এখনো আছে কি না খোঁজ নিয়েছো তো ঠাকুরজি? মনীষের ছোট শালাজ টিপ্পুনি কাটে। বকিসনি ছোট বৌদি, গা জ্বলে যায় আমার। বিশ্বাস কি, যা গিরিশিয়ান কাটের মুখ, সত্যি ফাইন মুখখানা বাবা। রঙও একদা ছিল, দেখে বোঝা যায়। বাপের বাড়ির ঝি হাসিতে হাসিতে বলে, আমাদের জামাইবাবু একদিকে আর ও গঙ্গা জল একদিকে। ও সব কিছু নয়, স্পষ্ট কথা বলি শোনো বৌদিদি, কন্ট্রোলের বাজার। ভালো মন্দ খাওয়া এখন মানুষের প্রায় উঠেই গিয়েছে, তবুও 2 দিন যদি একটু খেয়ে মুখে চলতে পারে, হেই আর কি। আমার তো দেখেই সর্বাঙ্গে বিষ ছড়াচ্ছে। পাড়ার লোকের দুখানা গয়না কাপড়ও তো চেয়ে আনতে পারতিস, এভাবে আমাদের মুখ পোড়ানোর মানে কি? ওগো দিদিমণি, এসব এক প্রকারের চালাকি, বুঝলে না? বড় মানুষ ভাই, দাদা দাদা করে গায়ে পড়ে কিছু আদায় যদি করতে পারে। অঞ্জলি কি হঠাৎ চলৎশক্তিরহিত হইয়া গেল নাকি? বারান্দার এই অন্ধকার কোণটা ছাড়িয়া উঠিতে পারে না কেন? আচ্ছা, কোথায় কোন গল্প ছিল না, সন্তানের লজ্জার দায়ে মা বসুমতী দ্বিধা হইয়া গিয়াছিল? নেহাতি গল্প কথা না? বৃদ্ধা বসুন্ধরা আজ শ্রবণ শক্তি হারাইয়া বধির হইয়া বসিয়া আছেন। মিথ্যা কলঙ্কের চাইতে সত্য দারিদ্রতা কি লজ্জাকর। পরদিন ভোজের ঘটা। রাত্রি পোহাইতে না পোহাইতেই আরম্ভ হয়েছে হই হুল্লোড়। কত লোকের ভিড়ের মাঝখানে একটু সুবিধে যে নিজেকে একটু আড়াল করে রাখা চলে, কিন্তু একেবারে আড়াল করিলেই বা চলিবে কেন? মুখের হাসির ঠাট্টা বজায় না রাখিতে পারিলে পরাজয়টা যে বড় শোচনীয়। কিন্তু ইহার মধ্যে একটি ব্যাপার ঘটিল চমৎকার। মনীষ ব্যস্তভাবে বাড়ির মধ্যে ঢুকিয়ে নীলাকে ডাক দিলে, ওরে নীলি, এই দেখ তো অঞ্জু কোথায়? এই সুধীরের অফিস থেকে এক ছোকরা এসে এই জিনিসটি পাঠিয়ে দিয়ে গেছে। স্যাকরার বাড়ি নাকি ছিল, কালকের মধ্যে কিছুতেই দিয়ে উঠতে পারেনি। অনেকক্ষণ দিয়ে গেছে আমায়, ভাগ্যিস মনে পড়ল। আমার যা মন, কোথায় ফেলে দিতাম হয়তো। পাতলা সাদা কাগজের আবরণ খুলিয়া জিনিসটি দেখায় মনীষ। অভিনব কারুকার্যে গড়া একজোড়া কলকা কঙ্কন, ওজনে ও গঠনের পারিপাট্যে বেশ লোভনীয়। অঞ্জু আসিয়া দাঁড়াইতেই মনীষ আরও ব্যস্ততায় গহনাটি প্রায় গুজিয়া দেয় তার হাতে। খুব যেন তাড়াতাড়ি এইভাবে বলে, এই নাও তোমার কর্তার কাণ্ড দেখো, বাজেই লোককে দিয়ে এত দামি জিনিস কেউ পাঠায়? 1 মাস আগে নাকি গড়তে দিয়েছে। তা তোমাদের পাড়ার লোকের স্যাকরার কাজ দেখি নেহাত খারাপ নয়। নে নে, হাতের ভেতর ঢুকিয়ে নে দেখি। গোল মেলে বাড়ি, যেখানে সেখানে ফেলে রাখাই কিন্তু বিপদ। যেমন ব্যস্তভাবে আসিয়াছিল তেমনি ব্যস্তভাবে চলিয়া যায়। রঙ্গমঞ্চের লোকগুলোর দিকে একবারও দৃষ্টিপাত করে না, কিন্তু মুহূর্ত মাত্র।
নীলা ছো মারিয়া জিনিসটি তুলিয়া লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া বেশ কিছুক্ষণ দেখার পর ফিরাইয়া দিয়া বলে, হ্যাঁ, জিনিসটা গড়েছে বেশ ভালোই দেখছি। কভরই হয়েছে? ভারী চারেক হবে। আপনাকে আস্তত্ব করিয়া লইছে অঞ্জলি। চুড়িগুলো ক্ষয়ে চূন হয়ে গিয়েছিল। ভাবলাম একটি কঙ্কন পরিবার স্বাদ, তাই দিই। সোনা কিনে দুটো জিনিস তো আর হয়ে উঠবে না ভাই। ওখানকার শ্যাকরা না ছাই, বলে লোহাই বাঁধাতে পারে না। কিন্তু মনীষ নির্বোধ বলিয়া যে বিশ্বশুদ্ধ লোকে বোকা, তেমনটা নয়। মনীষের বউ মনীষকে এক হাটে বেচিয়া আরেক হাটে কিনিতে পারে, যত বড় অফিসারই হোক মনীষ। সাংসারিক বুদ্ধিতে সে এখনও পাকে নাই। তা না হলে পাঞ্জাবির পকেটে ক্যাশমো রাখিয়া পুকুর চুরির মতো দুঃসাহস করতে পারে নাকি? সমারোহের বাড়ি। নিমন্ত্রিতদের গায়ে নতুন ঢঙের অলঙ্কারের অভাব নাই। তবু অঞ্জলির কঙ্কন জোড়া যেন বাড়িশুদ্ধ লোকের কি কৌতূহলের খোরাক হইয়া উঠিয়াছে। দেখি দেখি, ওমা, তাই তো, নীলা তাই বলছিল। এই কোন শ্যাকরা দিয়ে গড়ানো ভাই? বানি কত করে নিয়েছে? অবাক করলে, কিছুই জানো না? তোমার কর্তা বুঝি তোমার সঙ্গে পরামর্শ করে নাই? উত্তর দিতে দিতে হয়রান হইয়া পড়িয়াছে অঞ্জলি। রাত্রে যদি সুধীর সত্যি আসে, তবে কোনো উপায় এখান থেকে পালিতে পারলেই বাঁচে, যে কোনো ছুতোয়। কিন্তু সুধীর আসবে না, এ কথা অঞ্জলি জানে। আজ আর সারা বাড়িতে এক ফোঁটা অন্ধকার কোণ খুঁজিয়া পাওয়া দায়। ঘুরিয়া বেড়াইতে হইবে এই হাজার বাতি সম্পন্ন হাজারটা বিদ্যুৎ বাতির নিচে। ওরই মধ্যে মনীষের বউ আসিয়া আহ্বান করিয়া গেছে খাওয়ার জন্য। এসো ঠাকুরজি, খাবে এসো। খিদে নেই। সে কি কথা? তা বললে শুনছি না ভাই। এই ২৬ মাইল পথ ভেঙে নেমন্তন্ন খেতে এসেছো, খাবে না বললেই চলে? তোমার দাদা শুনলে রক্ষে রাখবে না। বাবা, এমনিতেই তো তার ধারণা এ বাড়িতে নাকি তোমার উপযুক্ত আদর যত্ন হচ্ছে না। আমরা নাকি বড় মানুষকেই ভজি। উঠিয়া গিয়া পাতের সামনে বসিতেও হয় খাইতে। শয্যার ব্যবস্থা ছোট মাসির ঘরে। অনেক রাত্রে গোলমাল মিটিয়া গেলে শুইতে আসিয়া দেখে ছোট মামি তখনও জাগিয়া। অঞ্জলিকে দেখিয়া বিরক্তিক্রুদ্ধ কণ্ঠে বলে, এসব কি শুনছি অঞ্জু? কেন ছোট মামি? শ্রান্তির ভারে শরীরের সঙ্গে কণ্ঠস্বরও ভাঙিয়া আছে যেন। মণি নাকি তোকে কঙ্কন গড়িয়ে দিয়েছে? তুই তাই পরে বড় মুখ করে বেড়াচ্ছিস, আর বলা হচ্ছে জামাই পাঠিয়ে দিয়েছে। ছি ছি, এ কি কেলেঙ্কারি মা? অঞ্জলি ম্লান হাসির সঙ্গে বলে, কেন ছোট মামি, একজোড়া বালাও কি দিতে পারে না তোমার জামাই? পারে কি পারে না তুমি জানো বাছা? পারলে আর এই দুগাছা শাখা ঢণ্ড নিয়ে কুটুম বাড়ি আসতে না। এও বলি বাছা, আগুন কখনো ছাই ছাপা থাকে? মনির পকেটে সেই দোকানের রসিদ নাকি বেরিয়েছে। বৌমা দেখে কুরুক্ষেত্র করেছে। স্বামী স্ত্রীতে এতক্ষণ কি হলো কে জানে। এ কি বিড়ম্বনা! হ্যাঁ, তোমাকেও বলি মা, গরিব লোকের ব্যাপার ভাগ্যের কথা মা। প্রবৃত্তি ছোট করো না। পরের জিনিসে যে লোভ করে তার অনন্ত নরক। ও কঙ্কন তুমি দাও আমার কাছে, ও বৌমাকে ফিরিয়ে দেবো চুপি চুপি। অন্ধকারে মুখ দেখা যায় না বটে, সোনার জিনিস হাতে পড়িলে চিনিতে ভুল হয় না। ছোট মামি হৃদচিষ্টে আঁচলে বাঁধিতে বাঁধিতে বলে, বউ তো সোজা নয়, বড় মানুষের মেয়ে হলে কি হয়, বড় ছোট নজর। যাত্রাটা বোধ করি এ যাত্রায় নিতান্তই খারাপ ছিল অঞ্জলির। তা নয়তো এমন ঘটনাও ঘটে। গতকাল নাকি সুধীরের বেদ বমি হয়েছে। এই মুহূর্তে অঞ্জলির যাওয়া দরকার। মনীষ অফিসে গিয়া ফিরিয়া আসিয়া দুঃসংবাদটি পেশ করে। ছোট মামি হাউমাউ করিয়া ওঠে। সধবা মানুষের হাত হইতে কঙ্কন খুলিয়া লওয়া স্মৃতিটা বোধ করি তার মনের মধ্যে ছাপের মতো ছোবল মারছে। কাতরভাবে বলে,
কি সর্বনেশে কথা বলছি মণি, বাজবে তো? কে বলে গেল তোকে? অফিসের এক ছোকরা, ওদের দেশ থেকে আসছে। যাক, আর দেরি করে লাভ কি? ঠিক হয়ে নে অঞ্জু, ভাবছিস কেন? ভাবনার কিছুই নেই। ও গেও লোকদের একটু বাড়িয়ে বলার রোগ। যতটা বলেছে ততটা কি হয়? চল চল, আর দেরি নয়। তুমিও যাচ্ছ তাহলে? তোমার অফিসের ক্ষতি হবে না? আরে দূর, যার জিনিস তাকে ফেরত দিয়ে আসতে পারলেই বাঁচি। আবার পথ, আবার দুইটি নীরব প্রাণী। কলকাতার কাছাকাছি পর্যন্ত উদ্দাম বেগে ছুটিয়া গাড়ির গতি ক্রমশ কমিয়া আসে। বাঁকা চোরা সংকীর্ণ পল্লীপথ ধীরে ধীরে সাবধানে যাইতে হয়। একসময় নীরবতা ভঙ্গ করে মনীষ। গাড়িটা প্রায় থামাইয়া আসতে বলে, তোর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত অঞ্জু। থাক, আর ক্ষমা চাইতে হবে না মেজদা। আমি জানি। কি জানো তুমি? অসুখ টসুখ কারোর কিছু হয়নি। অ্যাঁ, জানিস তুই? কি করে জানলি? এমনিই জানতে পেরেছি। মৃদু হাসে অঞ্জলি। তাহলে তো তোমার কাছে কিছুই লুকোবার নেই দেখছি। তা নেই বলিয়া আরেকবার সহজভাবে হাসিয়া ওঠে অঞ্জলি। কিছুক্ষণ নীরবতা। আবার একবার মনীষ একটু ইতস্তত করিয়া গাঢ় স্বরে বলে, আমি তোকে অপমান করতে ডেকে নাইনি রে অঞ্জু, বিশ্বাস কর তুই আমায়। তুমি কি খেপেছ মেজদা? হয়তো আমি সবটাই জানি, হয়তোবা আরও অনেক বেশি লাঞ্ছিত হওয়ার আগে ফিরে এসছি। তবু এও জানিস ভাই, দুঃখ আমিও কম পাইনি। অঞ্জলি ব্যাকুলভাবে বলে, আমি তাও জানি মেজদা। তবে আমার আরেকটি অনুরোধ রাখবে ভাই? রাখবি বল বোন? রাখবো বই কি মেজদা, কি বলো? পাতলা সাদা কাগজে মোড়া একটি বস্তু প্যাকেট হইতে বাহির করে মনীষ। উজ্জ্বল চাকচিক্যে একজোড়া কঙ্কন। অঞ্জলি অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকে। প্যাটার্নটা অন্য, কিন্তু ভুল করা সম্ভব নয়। কিন্তু কি অদ্ভুত ছেলে মানুষই মনুষ্যের। সহসা মনীষকে আশ্চর্য করিয়া দিয়া খিল খিল করিয়া হাসিয়া ওঠে অঞ্জলি। তোমার কি কঙ্কনের গাছ আছে মেজদা? হাত বাড়াইলেই যে পাবে। আবার কি বলে কিনেছ একজোড়া? লজ্জা শরমও নেই বাপু? লজ্জা নেই কি করে তা বলি বল? আমার যাওয়া জিনিস তোর হাত থেকে কেড়ে নিয়েছে ওরা। এ লজ্জায় আমি মরে গেলাম যে। তুমি একটি আস্ত পাগল মেজদা। আজকালকার দিনে টপ করে অতগুলো টাকা নষ্ট করলে কোন বউ সহ্য করে শুনি? থাক, তোমার আর ওকালতি করতে হবে না। শুধু ফিরিয়ে দিতে চেও না দয়া করে। এ আমার নিজস্ব টাকা, সংসারের প্রাপ্য নয়। আঙুলে একটি আংটি, কি কাজেই বা লাগে? হঠাৎ খুলে পড়ে যেতেই পারে, ধর তাই গিয়েছে। জীবনে কত কিছুই তো হারিয়ে যায়। অঞ্জলি থমকিয়া তাকায়। কি সর্বনাশ! যে হীরের আংশিটা মনীষের আঙুলে শোভাবর্ধন করিতেছিল, সে স্থানটা ফাঁকা। কিন্তু এও তো একরকমের বোকামি। এটা কি ধরা পড়িবে না? কি অবোধ! ছি ছি, এ কি অন্যায় মেজদা। না না, কেন ভাই এরকম পাগলামি করছো? তবে থাক, নিও না। বুঝলাম ক্ষমা করতে পারোনি। এই এক বিপদ। তর্কের উত্তর আছে, নীরব অভিমানের উত্তর কি? মেজদা রাগ করলে? রাগ? রাগ করবার কি রাইট আছে আমার? কি মুশকিল! কই দাও বাপু, পড়ছি। এই দেখো, হলো তো? হলো। অনেক দুঃখের মধ্যে এতটুকু সান্ত্বনা রইল আমার। প্রার্থনা করি ও জিনিস তোমার হাতে অক্ষয় হোক বোন। একটা মিথ্যে কথা বানিয়ে পর্যন্ত ভয়ে সরে হচ্ছি। দরজার সামনে নামাইয়া দিয়া মনীষ তাড়াতাড়ি গাড়ি উঠিয়া স্টার্ট দেয়। হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাইত, যদি না ধূলি ধূসর মেটো পথ গাড়ির পিছনে ধুলার রচনা করিত। মিছামিছি পথের ধারে দাঁড়িয়ে আছে কেন অঞ্জলি?
সদর দরজায় তালা লাগাইয়া অফিস গিয়াছে সুধীর। অঞ্জলির তো আসার কথা নয়, হয়তো প্রতিবেশী সরোজিনী ঠাকুরবউর গাড়িতে ওই চাবিটি দিয়া গেছে। ঘণ্টা কয়েক তাহার বাড়িতে গিয়া থাকা চলে। তবু কি এরকম বোকার মতো দাঁড়িয়ে আছে কেন অঞ্জলি? কতকাল দাঁড়িয়ে থাকবে আর? না, অঞ্জলি বোকা নয়, ধাতস্থ হইতে বেশি দেরি হয় না তার। সুধীর আসার আগেই সংসারের সকল কাজ নিপটাইয়া রাখতে হইবে। নিমন্ত্রণের ব্যাপার যখন মিটিয়াই গেল, অঞ্জলি কেনই বা মিছিমিছি পড়িয়া থাকবে অপরের বাড়িতে? বেচারা সুধীরকে যখন হাত পুড়িয়া রন্ধন করিয়াই খাওয়াইতে হইবে। সরজুর বাড়ি যাইতে গিয়া হঠাৎ থমকিয়া দাঁড়ায়। কি আশ্চর্য! অঞ্জলি কি ভুলিয়া গিয়াছিল নাকি? মিনিটখানেক নূতন অলঙ্কার শ্রীমণ্ডিত দুহাতখানি পানে অভিভূতের মতো চাহিয়া থাকে। কঠিন ধাতু, তবু যেন বন্ধু স্নেহে জড়াইয়া আছে কোমল প্রকোষ্ঠ দুখানি। হ্যাঁ, প্রেম নয়, করুণা নয়, স্নেহ মাত্র। কিন্তু পৃথিবীটা তো এত বোকা জায়গা নয় যে স্নেহকে স্নেহ বলিয়াই নিশ্চিন্তে থাকিবে। গ্রীষ্মের দুপুরটা কি নির্জন, পুকুরের জলটা কি নিস্তরঙ্গ। টুপ করিয়া সামান্য এতটুকু যে শব্দ, সে সারা কারোর কানে যাওয়ার আশঙ্কা নাই। কতটুকু সেই শব্দ? সামান্য একটা ঢিল, ছোট্ট একটুকরো গাছের ফল হামেশাই তো পুকুরের জলে পড়িয়া তলায় তলিয়া যায়। কে খোঁজ পায়? কতক্ষণই বা আলোড়ন থাকে তাতে? গল্প পাঠে আমি ছিলাম মুনমুন। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাকে এভাবে উৎসাহ প্রদান করবেন নতুন নতুন গল্প পাঠের জন্য। খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।